হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি জিওগ্রাফি অনার্স 6 সেমিস্টারের একটা স্পেশাল ভিডিও নিয়ে। এবার থেকে 6 সেমিস্টারে তোমাদের যে স্পেশাল টপিকটা রয়েছে থট পেপার, যেটাকে নিয়ে অনেক স্টুডেন্টদের মধ্যে অনেক কনফিউশন রয়েছে, সেই টপিক নিয়ে আমি ইনডিড ভিডিও বানানো শুরু করলাম আজ থেকে। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের টপিক। প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যে থট জিনিসটা কি, এটা তোমাদের সকলে জানা দরকার। অনেকেরই এই নিয়ে অনেক কনফিউশন থাকে। অ্যাকচুয়ালি থট জিনিসটা হচ্ছে দর্শনের একটা পার্ট, ফিলোসফির একটা পার্ট, যেখানে আমরা আলোচনা করি কোন কোন দার্শনিক কী কী মতবাদ দিয়ে গেছেন এবং সেটা আমাদের ভূগোল শাস্ত্রের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো তোমাদের ফার্স্ট টপিকটা কী রয়েছে আমরা একটু সিলেবাসটা দেখে নিই এক ঝলক। এখানে দেখো তোমাদের থট পেপারের সিলেবাস, মানে CC 613 যে থিওরি পেপারটা আমাদের রয়েছে, সেখানে নেচার অফ প্রি মডার্ন জিওগ্রাফি, মানে ফার্স্ট হচ্ছে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইভলিউশন অফ থটসের ক্ষেত্রে প্রি মডার্ন জিওগ্রাফি। মানে আমাদের টোটাল 3টে যুগ হয়, একটা হচ্ছে অ্যানশিয়েন্ট, তারপরে হচ্ছে মিডিয়াভেল অ্যান্ড দেন হচ্ছে মডার্ন। তো অ্যানশিয়েন্ট আর মিডিয়াভেল দুটোকেই ফেলা হচ্ছে প্রি মডার্ন যুগে। তো সেই সময়কার যাবতীয় ইতিহাস বা বলতে পারো ভূগোলের ইতিহাস পড়ব আমরা এই টপিকটার মধ্যেতে। আর ইউনিট 2তে রয়েছে ফাউন্ডেশন অফ মডার্ন জিওগ্রাফি অ্যান্ড রিসেন্ট ট্রেন্ডস। এই সমস্ত যে মডার্ন জিওগ্রাফি ফাউন্ডেশন হলো এবং তার পাশাপাশি যে ট্রেন্ডসে আমরা যে জিনিসগুলো জানতে পারি মডার্ন জিওগ্রাফি থেকে, তার ইনডিট আলোচনা করব। তো আজকে আমাদের যেটা আলোচনার টপিক সেটা হচ্ছে অবশ্যই ইউনিট 1-এর ফার্স্ট টপিক, ডেভেলপমেন্ট অফ প্রি মডার্ন জিওগ্রাফি। কীভাবে প্রি মডার্ন জিওগ্রাফিতে ডেভেলপমেন্ট হলো জিওগ্রাফিক্যাল থটে, সেখানে আমরা পড়ব কন্ট্রিবিউশন অফ গ্রিক, চীন মানে চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান ফিলোসফার বা জিওগ্রাফার। তো দেখলে তোমরা যে সিলেবাসে অনেক কিছুই রয়েছে আমাদের। তো এই সিলেবাসকে কভার করার জন্য অনেক বই বাজারে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে সেখান থেকে যে কোনো একটা বই তুলে নিতে পারো। তবে যদি আমার প্রেফারেন্স চাও তাহলে রামকৃষ্ণ মাইতির মৈত্রী মাইতির যে বইটা রয়েছে মাইতির বই, সেই বইটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের বই। তোমরা চাইলে এই বইটা কিন্তু পারচেস করতে পারো। এখানে তোমাদের সমস্ত কিছু সিলেবাস কভার করছে এবং খুব ভালো বই এটা। তো আজ যেটা নিয়ে আলোচনা করব, যেটা ফার্স্ট প্রায়োরিটি, আমাকে অনেকে তোমরা কমেন্ট করে বলছো 6 সেমিস্টারের ভিডিও বানান ম্যাম, 6 সেমিস্টারের ভিডিও বানান। তো আজকে আমি চলে এসেছি 6 সেমিস্টারের ভিডিও নিয়ে। তো আজ যেটা আমি শুরু করছি, প্রথম টপিক, প্রথম পার্ট আমাদের থট জিওগ্রাফি পেপারে কি রয়েছে সেখানে রয়েছে প্রি মডার্ন যুগের 3টে দেশের দার্শনিকদের সম্বন্ধে ইনডিট আলোচনা। কি রয়েছে 3টে দেশ? ফার্স্ট রয়েছে গ্রিক, তারপরে রয়েছে চায়না এবং তারপরে রয়েছে ইন্ডিয়া। তো আমরা এই 3টে দেশ নিয়ে আলোচনা করব আজ। আমাদের আলোচনার টপিক অবশ্যই গ্রিস দেশের গ্রিক ব্যক্তিরা, বিখ্যাত কিছু দার্শনিক। তার মধ্যেও যেগুলো আমার বলার, যে গ্রিক দেশ কিন্তু অত্যন্ত উন্নত ছিল, ঠিক আছে? প্রি মডার্ন যুগ হোক বা মডার্ন যুগ হোক, বর্তমান দিন হোক বা আদিম যুগে বলো, সেই সময়কার মানুষ হিসাবে কিন্তু গ্রিস প্রচণ্ড উন্নতি করেছিল। তো সেই জন্য প্রথমেই আমরা আলোচনা করি গ্রিকদের নিয়ে, কারণ এদের জনসংখ্যাও প্রচুর বা এদের মতামতও প্রচুর এবং এদের আমাদের জিওগ্রাফিতে প্রচুর কন্ট্রিবিউশন রয়েছে। বহু গ্রিকের মধ্যে যারা অত্যন্ত ফেমাস, তাদের নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেই 3 মহান ব্যক্তি। এছাড়াও বাকি সবাইকে নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। দেখো, প্রথমেই তোমাদের একটা জিনিস বলে দিই যে এই সমস্ত টপিকগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, ভালো করে মুখস্থ করবে, এমনভাবে মুখস্থ করবে যাতে ভুল না হয়ে যায়, কারণ এই টপিকগুলো কিন্তু মাথায় রাখার মতোই টপিক। আর আজ যেটা আমরা শুরু করছি গ্রিকদের নিয়ে, এটার কিন্তু অনেক লম্বা লিস্ট, মানে প্রায় 16 জনের কাছাকাছি গ্রিক দার্শনিক রয়েছে যারা বিভিন্ন মতামত দিয়েছে এবং প্রতিজনেই ইম্পর্ট্যান্ট। তো আমরা এই সব কটাকে নিয়ে আলোচনা করব, কিন্তু না, আজ পুরোটা নিয়ে আলোচনা করছি না। আজ আমরা 3 জনকে নিয়ে আলোচনা করব। সেই 3 জন ব্যক্তি কে? হোমারকে নিয়ে, যে ফার্স্ট গ্রিক দার্শনিক, যিনি প্রথম ভূগোল দার্শনিক হিসাবে প্রচলিত হন। তারপর আমরা আলোচনা করব হচ্ছে থ্যালাস অ্যান্ড দেন অ্যানাক্সিমেন্ডার। তো চলো শুরু করে দেওয়া যাক ইনডিট আলোচনা। তো দেখো, ফার্স্ট যেটা রয়েছে আমাদের হোমার হচ্ছে গ্রিসের সবচেয়ে পুরনো বা প্রথম দার্শনিক বলা যেতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ 800 খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম এবং সেই সময়ে তার বিভিন্ন মতামত দেওয়া শুরু। প্রথমেই কি বলা হয় না, হোমার রচনা থেকে ভূগোলের বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ বিষয়
হিসাব রশিদের মানে কি বলতো, হিসাব রশিদ মানে হচ্ছে আগেকার দিনে তো সেভাবে কিছু ছিল না, তো পেপার বা কিছু লিখে রাখা বা কিছু ম্যাপের চিত্র এগুলোই ছিল তখনকার দিনে দলিলের সমান গুরুত্বপূর্ণ রসিদ। সেই রসিদ থেকে আমরা অনেক কিছুর হদিশ পেয়েছি। ঐতিহাসিক ভূগোল হিসেবে হোমার যে জন্য অত্যন্ত ফেমাস, মানে আমরা অ্যাকচুয়ালি হোমারকে কিন্তু ঐতিহাসিক রূপে চিনি, শুধু জিওগ্রাফার নয়, ঐতিহাসিক জিওগ্রাফার রূপে চিনি। এবং তার পাশাপাশি তার যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ ইলিয়াড ও ওডিসি নামক যে বিখ্যাত দুটি কাব্যগ্রন্থ মহাকাব্য রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের ইতিহাসের ভূগোলের বা হিস্টোরিক্যাল জিওগ্রাফির মূল ভিত্তি হিসাবে ধরে নেওয়া হয়। হোমারের জন্ম, সময় ও স্থান নিয়ে মতভেদ আছে। তিনি প্রথম ইউরোপিয়ান কবি ছিলেন এবং তার এই যে সাহিত্য মানে ইলিয়াড ওডিসি হচ্ছে প্রাচীনতম নিদর্শন হিসেবে ধরে নেওয়া যায়। বুঝতেই পারছো কতটা পুরনো, কারণ এই ওডিসি বইতে তিনি বিভিন্ন স্থানের প্রাকৃতিক ও মানবিক বৈশিষ্ট্যের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, মানে যেটা আর আগে কোনো বইতে আমরা পাইনি। এছাড়াও শুধু তাই নয়, তিনি মানুষ প্রকৃতির সম্পর্ক নিয়েও বিভিন্ন মতামত দেওয়ার চেষ্টা করেছেন। প্রকৃতির সাথে মানুষ কীভাবে বৈশিষ্ট্য সম্বন্ধযুক্ত সেগুলো নিয়ে আলোচনা করেছে। এছাড়াও তিনি বিভিন্ন ক্ষেত্রে পৃথিবী সম্পর্কিত ধারণা দিয়েছে, মানে পৃথিবী কেন গোল, তার চারিপাশে সমুদ্র বা নদীনালা রয়েছে, তিনি মনে করতেন পৃথিবী গোল। তিনিও কিন্তু মানে ভাবেননি চৌকো চ্যাপ্টা, অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু তিনি মনে করতেন পৃথিবী গোল। তিনি আকাশকে কঠিন ও অবতালাকৃতির মানে কিছু একটা মনে করতেন, মানে তিনি মনে করতেন আকাশটা একটা সলিড বস্তু। এছাড়াও তিনি বিভিন্ন পৃথিবীর যে সুউচ্চ পাহাড়গুলো রয়েছে, তারা যে আকাশের ওপর দণ্ডায়মান বা আকাশের মধ্যে দণ্ডায়মান, এরকম অনেক কিছু ভেবে নিয়েছিলেন। এবং প্রতিদিন সূর্য পৃথিবীর চারপাশে সমুদ্ররূপী নদীর মতো উদীয়মান হয় এবং দিনের শেষে নিমজ্জিত হয়, এই কথাও কিন্তু তিনি ব্যাখ্যা করেছিলেন। এছাড়াও এগুলো বাদ দিয়েও তিনি আবহাওয়া ও জলবায়ু বিষয়ে বেশ কিছু কথা বলেছিলেন। মোটামুটি 4টে কথা তিনি উল্লেখ করেছিলেন। উত্তর দিকে প্রবাহিত শীতল শক্তিশালী হচ্ছে রোবোস নামক বায়ু, আবার ধীর গতি সম্পন্ন ছিল ইরাস নামক বায়ু। দক্ষিণ দিক থেকে প্রবাহিত হতো আর্দ্র প্রবল বেগে ঝড়ের পূর্বাভাস নিয়ে আসতো যে বায়ু, তাকে নোটাস বলতেন তিনি। এবং পশ্চিম দিক থেকে যে বায়ু প্রবাহিত হতো তাকে তিনি নাম দিয়েছিলেন জোফার রাইজ বায়ু। অর্থাৎ বললেই দেওয়া যেতেই পারে যে তিনি 4 দিক, পৃথিবীর উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ যে 4টে দিক রয়েছে, সেই 4টে দিকে কী কী বায়ু প্রবাহিত হয় তার একটা নামকরণও তিনি করে ফেলেছেন। যদিও সেটা তার সম্পূর্ণ ধারণাবশত, কিন্তু তিনি চেষ্টা করেছিলেন বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার। এরপর তার অবদানগুলো, যেগুলো মেইন ইম্পর্টেন্ট পার্ট, সেগুলো দেখো এখানে পয়েন্ট করে দেওয়াই রয়েছে। বিভিন্ন স্থানে প্রাকৃতিক বৈশিষ্ট্যবলী বর্ণনা, স্থানভেদে মানব গোষ্ঠীর বর্ণনা, অর্থাৎ মানবীয় ভূগোলের ধারণা দিয়েছিলেন তিনি। পৃথিবীর আকৃতি সংক্রান্ত ব্যাখ্যা করেছিলেন, যেটা এইমাত্র বললাম, তিনি মনে করতেন গোলাকার। এছাড়া মহাকাশ পর্যবেক্ষণ, আবহাওয়া সংক্রান্ত পর্যবেক্ষণ ইত্যাদি বিভিন্ন পর্যবেক্ষণও তিনি করেছিলেন। তো হোমার কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো। হোমার হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে ঐতিহাসিক জিওগ্রাফার বলা হতো, মানে এটা খুব একটা ছোট টার্ম নয়, কিন্তু আমাদের ইতিহাস ভূগোলের মানে ভূগোলের ইতিহাসের জন্য তিনি একজন মূর্তমান আইডেন্টিক্যাল পার্সন যাকে বলা চলে। এবার আমরা যাকে নিয়ে পড়ব তিনিও খুব উল্লেখযোগ্য ব্যক্তি, থালেস। তিনি 700 খ্রিস্টপূর্বাব্দ সময়কালের ব্যক্তি ছিলেন। থালেস প্রথম গ্রিক দার্শনিক বলে পরিচিত ছিলেন, মানে উনি ছিলেন তো ঐতিহাসিক, আমরা পড়লাম, তো এনাকে প্রথম গ্রিক দার্শনিক হিসেবে ধরে নেওয়া হয়। তিনি বহু স্থান পরিভ্রমণ করেছেন, মানে তিনি কিন্তু বেসিক্যালি পরিব্রাজক ছিলেন এবং বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তার জ্ঞান আরোহণ করেছিলেন। জ্যামিতিক অনেকগুলো মূল উপপাদ্য তিনি সৃষ্টি করেন। গণিত, পুরাতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান বিভিন্ন বিষয়ে তার পাণ্ডিত্য ছিল। অ্যারিস্টটল ও অন্যান্য দার্শনিকের বহু লেখায় থ্যালেসের উল্লেখ পাওয়া যায়, মানে থ্যালেসের দ্বারা প্রভাবিত হয়ে বহু আগামী দিনের গ্রিক দার্শনিক বই লিখেছিলেন বা দর্শনশাস্ত্রের দিকে আকৃষ্ট হয়েছিলেন। এছাড়াও থ্যালেসের চিন্তাভাবনা ভূগোল শাস্ত্রের বেশ কিছু নিদর্শন রেখে গেছিল। সেই নিদর্শনগুলো কী কী যদি বলি, তাহলে সাধারণ সূত্র নির্ণয়, মানে তিনি জেনারেল ল নির্ণয় করতে চেয়েছিলেন। তিনি খোঁজার চেষ্টা করেছিলেন প্রকৃতির আসল সত্যিটা কী। তিনি সব কিছুকে খুব সাধারণভাবে দেখতে চেয়েছিলেন। তিনি নিয়ম স্থাপনকারী দৃষ্টিভঙ্গির সূত্রপাত ঘটান, মানে তিনি মনে করতেন যে প্রাকৃতিক দর্শনের প্রবর্তক হচ্ছেন তিনি, অর্থাৎ ভূপৃষ্ঠের সমস্ত প্রাকৃতিক বিষয়ের উৎপত্তি ও পরিবর্তনের
কারণ তিনি ব্যাখ্যা করতে চেয়েছিলেন, সব কিছুই বৈজ্ঞানিকভাবে তিনি অ্যানালাইসিস করতে চেয়েছিলেন এবং প্রাকৃতিক দিক থেকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন, তাই তাকে প্রাকৃতিক দর্শনের প্রবর্তক বলা হয়। এছাড়াও তার প্রশ্নসূচক দৃষ্টিভঙ্গির ফলে বিভিন্ন ঘটনাবলীর আমরা যে ঐশ্বরিক ব্যাখ্যা দিতাম আগেকার দিনে, মানে ভগবান এটা করছেন বা ঈশ্বরের কৃপায় এই ঘটনাটা ঘটছে, সেই ব্যাপারটাও কিন্তু তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে বদলে দিতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন না, এই সমস্ত কিছুর পেছনে রয়েছে বিজ্ঞান। ভূমিকম্পের কারণও তিনি বলতে চেয়েছিলেন। এছাড়াও ভূপৃষ্ঠ জলে ভাসমান অবস্থায় রয়েছে না ডুবন্ত অবস্থায় রয়েছে, সমুদ্রে কেন ঢেউ হয়, সমুদ্রের ঢেউয়ে কেন ভূত্বক কেঁপে ওঠে, এই সমস্ত কিছুর একটা সাংগঠনিক ব্যাখ্যা দিতে তিনি চেষ্টা করেছিলেন। এছাড়াও বৈজ্ঞানিক চিন্তাভাবনার পাশাপাশি তিনি পৃথিবী সংক্রান্ত কিছু কথাও বলেন। তিনি মনে করতেন যে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান নিম্নরূপ, বিভিন্ন রকমের, এক একটা স্থান উঁচু, এক এক স্থান নিচু, তিনি সব জায়গায় ঘুরেছিলেন, তার ফলে তার অভিজ্ঞতারও কিছু কম ছিল না। এছাড়াও থ্যালেস মানুষের চিন্তার নতুন দৃষ্টিভঙ্গি উদ্ভাবন করেন, যা পূর্বে কখনো সেভাবে কেউ করতে পারেনি, কারণ তিনি অনেক জায়গায় ঘুরে এসে নিজের চোখে দেখেছিলেন এবং সেই কথাই তিনি মুখে মুখে ব্যক্ত করতে চেয়েছিলেন। এছাড়া তার একটা বিখ্যাত প্রতিষ্ঠান হচ্ছে মিডিয়ান স্কুল, বা যাকে আমরা মিলেসিয়ান স্কুল বলে থাকি, তার স্রষ্টা ছিলেন তিনি। এবার আমরা মিলেসিয়ান স্কুলটা কি একটু জেনে নিই। না, মিলেটাস শহরের প্রাচীন গ্রিক দার্শনিকদের নিয়ে গঠিত একটি সংঘ, মূলত মহাবিশ্ব সংক্রান্ত নানা বিষয় সেখানে আলোচনা করা। মানে তখনকার দিনে ভাবো 700 খ্রিস্টপূর্বাব্দ, সেই সময় যখন পড়াশোনা কি সেটাই লোকে জানতো না, সেই সময় দাঁড়িয়ে তিনি একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং কাদের নিয়ে, না মিলেটাস শহরে প্রাচীন গ্রিক দার্শনিকদের নিয়ে। সেখানে পৃথিবী সম্পর্কে আলোচনা করা হতো। কত ব্রড কনসেপ্ট, কত বড় চিন্তাভাবনা ছিল তখনকার দিনে মানুষের। তারপরে তার অবদানগুলো, যেটা মেন পার্ট, সেটা আমরা একটু পড়ে নিই। কি না, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে অবস্থান নিরূপণের চেষ্টা তিনি করেছিলেন, পৃথিবীর পরিমাপ করার চেষ্টা করেছিলেন, মানে পরিধি পরিমাপ করার চেষ্টা করেছিলেন, মহাকাশে নানা ঘটনার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে চেয়েছিলেন, অবশ্যই বৈজ্ঞানিক ব্যাখ্যা। যে কোনো ঘটনার কার্যকলাপ নিরূপণ করার চেষ্টা করতেন, বিজ্ঞানের জন্ম ঘটানোর চেষ্টা করতেন, তাই তাকে বিজ্ঞানের জনকও বলা হয়। কোথাও কোথাও তাকে ফাদার অফ সায়েন্সও বলা হয়ে থাকে। এছাড়া তিনি ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেন। ওই যে সেই তরঙ্গের আঘাতের ফলে ভূপৃষ্ঠ কেন কম্পন হয় সেটা তিনি বলতে চান। এছাড়াও বস্তুবাদী ও প্রকৃতিবাদী মতামত তিনি প্রকাশ করতে চেয়েছিলেন। তিনি সবসময় প্রকৃতিকে হেডলাইনে রেখেছেন, তিনি কিন্তু বলেনি মানুষই সব। তিনি বলতে চেয়েছেন প্রকৃতি সব, প্রকৃতির দ্বারা আমরা কন্ট্রোল হচ্ছি, এবং তিনি বলেছেন নিয়ম স্থাপনকারী বৃষ্টিপাতের সূত্রপাত। তিনি বলেছেন সব কিছু একটা নিয়ম মাফিক হয়, যেটা তার অন্যান্য সমস্ত রকম ব্যাখ্যা বা অন্যান্য সমস্ত রকম আবিষ্কারের মধ্যে অন্যতম ছিল। চলো এবার নেক্সট। এবার 3 নম্বর যিনি রয়েছেন তিনি হচ্ছে অ্যানাক্সিমেন্ডার। তোমরা এনার সবার নাম খুব ভালো মতো জানো, কারণ 11-এ তোমরা এই নামটা বহুবার পড়েছো। অ্যানাক্সিমেন্ডার হচ্ছেন 610 থেকে 546 BC, মানে অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ সময়কাল অঞ্চলের একজন মানুষ ছিলেন। তিনি অবশ্যই বয়সে ছোট ছিলেন থ্যালেসের থেকে, কিন্তু সমসাময়িক ছিলেন এবং তার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিতও হয়েছিলেন। মানে থ্যালেসের প্রতি তার একটা দুর্বলতা ছিল এবং থ্যালেসকে নিজের গুরু বলে মেনে তিনি তার কার্যাবলী শুরু করেন, এবং এর পাশাপাশি তার সময় থেকেই গ্রিক দর্শন লিপিবদ্ধ হতে শুরু করে। মানে এর আগে পর্যন্ত, মানে থ্যালেসের সময় পর্যন্ত বেশিরভাগটাই মুখে মুখে প্রচারিত ছিল, কিন্তু এনার সময় থেকে লেখা শুরু হয়। তিনি প্রথম গদ্য ভাষায় লিখতে শুরু করেন। এর আগে আমরা কি দেখেছি, ইলিয়াড, ওডিসি, এগুলো মহাকাব্য মানে পদ্য আকারে লেখা হতো, কিন্তু এই অ্যানাক্সিমেন্ডারের সময়কাল থেকে প্রি মডার্ন যুগে অর্থাৎ অ্যানশিয়েন্ট যুগে দেখা গেল কি না লিপিবদ্ধকরণ, তাও গদ্য রূপে। তিনি মনন নামে একটা যন্ত্র আবিষ্কার করেন, যেটা খুব ইম্পর্ট্যান্ট। যে যন্ত্রটা আবিষ্কার করেন সেটা ছিলেন জ্যোতির্বিজ্ঞান যন্ত্র।
মানে জ্যোতির্বিজ্ঞান চর্চা করার যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে মহাকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্রকে তিনি দেখতে পেতেন এবং তার আপেক্ষিক অবস্থান নির্ণয় করার চেষ্টা করতেন। ঋতুভেদে তাদের অবস্থানের পার্থক্য লক্ষ্য করতেন এবং ঋতুভেদে মধ্যাহ্নে ছায়া কীরূপ পরিবর্তন হয়, মানে সূর্যের দ্বারা প্রদত্ত যে ছায়া মধ্যাহ্নে পড়ে সেটা কিভাবে পরিবর্তন হয় সেটাও তিনি পর্যবেক্ষণ করেন। এছাড়াও মধ্যাহ্নে ছায়ার পর্যবেক্ষণের সাথে সাথে সময় আনয়ন করা, মানে কোন সময় লম্বা হচ্ছে ছায়াটা, কোন সময় বেটে হচ্ছে, কোন সময় ছায়া পড়ছে না, এই জিনিসগুলো লক্ষ্য করেন এবং নিরক্ষরেখা থেকে সূর্যের দূরবর্তী মানে মকর সংক্রান্তি, কর্কট সংক্রান্তি সময় এবং বিষুবকাল নির্ণয়ের সময়ের চেষ্টা করেছিলেন তিনি। এছাড়া তিনি প্রথম এমন এক ব্যক্তি যিনি মানচিত্র অঙ্কন করেন। পৃথিবীর মানচিত্র প্রথম কে আবিষ্কার করেন বা কে অঙ্কন করার চেষ্টা করেন? না, অ্যানাক্সিম্যান্ডার। যদিও তিনি সফল হতে পারেননি, কিন্তু তাও তিনি চেষ্টা করেছিলেন। তিনি প্রথম স্কেল অনুযায়ী মনুষ্য বসতিযুক্ত এলাকাগুলিকে মানচিত্রে প্রদর্শন করা শুরু করেন। তার মানচিত্র মূলত 2700 খ্রিস্টপূর্বাব্দে সুমেরীয় সৃষ্টি চিত্রধর্মী মানচিত্রের ওপর ভিত্তি করে আঁকা হয়েছিল। তার মানচিত্রে তিনি দেখিয়েছিলেন গ্রিস ইউরেশিয়ার মধ্যস্থলে অবস্থিত এবং পৃথিবীর চারপাশ সমুদ্র দ্বারা বেষ্টিত। দেখতে পাচ্ছ তোমরা এখানে, আমি একটা ছবি পেস্ট করে দিয়েছি এখানে। তো এখানে সেটাই বোঝাতে হচ্ছে যে চারিদিকে সমুদ্র রয়েছে। নীল যে বাউন্ডারিটা দেখছো গোল, এটা হচ্ছে সমুদ্র, আর তার মধ্যে ইউরোপ, লিবিয়া রয়েছে আর এশিয়া রয়েছে। তো এটা আর কি উনি বোঝাতে চেয়েছিলেন এরমভাবে। এছাড়াও তিনি যেটা বলেছেন যে তিনি আদর্শবাদে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ তিনি থালেসের চিন্তাধারার ব্যতিক্রমে গিয়ে বলেছেন পৃথিবীর সমস্ত বস্তুর মূল উপাদান জল নয় বরং অ্যাপিরন, যা স্পর্শযোগ্য নয়, শুধুমাত্র অনুভূতিযোগ্য। তার এই ধারণা আমরা সত্তা তত্ত্ব, ঠিক আছে, আমরা সত্তা তত্ত্বের ধারণা পাই, যাকে আমরা ভাববাদ বা আদর্শবাদ হিসেবে বা আইডিয়ালিজম হিসেবে প্রকাশ করে থাকি। এছাড়াও তার মধ্যে বেশ কিছু দান্দিকতা ছিল, মানে অ্যানাক্সিমেন্ডারের ভাববাদী ধারণা থালেসের বস্তুবাদী ধারণার বিপরীত ধর্মী, ফলে এর মধ্যে একটা দান্দিকতা সৃষ্টি তো হবেই, স্বাভাবিক ঘটনা। আর এছাড়াও তার যে অবদানগুলো, মানে প্রধান যে কার্যকারিতা বা প্রধান যে অবদান, সেগুলোর মধ্যে রয়েছে মননযন্ত্রের আবিষ্কার, যেটা আমি বললাম। এছাড়া বিষুবকাল ও অনয়নকাল, মানে দক্ষিণায়ন উত্তরায়ণের ব্যাপারটা তিনি শনাক্ত করেছিলেন। স্কেল অনুযায়ী প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন এবং ভাববাদের জন্ম দিয়েছিলেন। এই প্রতিটা টপিক, যে যতগুলো কথা আমি বলছি এবং প্রতিটা যে পিকচার তোমরা দেখতে পাচ্ছ, প্রতিটা খুব ইম্পর্টেন্ট। সব কটাই কিন্তু তোমাদের ব্রড কোশ্চেন, 2 নম্বরের শর্ট কোশ্চেন বলো, 5 নম্বরের ডেসক্রিপটিভ বলো, যে কোনো কিছুতেই আসতে পারে। তো তোমাদের এগুলোকে খুব ভালো করে স্টাডি করতে হবে। তো আজ এই 3টেকে নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে, তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কোনো রকম এনকোয়ারি থাকে, কোনো অন্য টপিকে জানার বিষয় হয়ে থাকে, তাহলে যে কোনো সেমিস্টার, যে কোনো ইউনিভার্সিটি আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো সেই ভিডিও বানিয়ে দেওয়ার। তো আজ আশা করছি তোমরা সবাই ভিডিওটা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার এরকম গ্রিক বাকি অন্যান্য দার্শনিকদের নিয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।